ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। যে কোচের বিপক্ষে বিদ্রোহে নেমেছিল তহুরা খাতুন সহ 18 ফুটবলার, সে পিটার বাটলারের অধীনে হয়েছেন ইতিহাসের সাক্ষী। মাঠে নামলে বাহিরের কোনো বিষয় মাথায় রাখেন না বলে জানিয়েছেন তহুরা খাতুন। বড় মঞ্চে যাওয়ার আগে শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার আবদার ক্যাপ্টেন আফিদা খন্দকারের। পাশাপাশি নিজেদের বকেয়া বেতন এবং ম্যাচ ফি পেতে বাফুফের দিকে তাকিয়ে নারী ফুটবলাররা। বাংলাদেশের ফুটবলে নতুন ইতিহাস। প্রথমবারের মতো এশিয়ান কাপের মতো বড় মঞ্চে নাম লিখিয়েছে বাংলাদেশের বাঘিনীরা। বাঘিনীদের হুঙ্কার শুনবে এবার আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপের 21তম আসর। মোট 12 দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এখন পর্যন্ত 11টি দল টিকিট কেটেছে এই টুর্নামেন্টে। বড় টুর্নামেন্টে যাওয়ার আগে শক্তিশালী দলগুলোর সাথে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের পরখ করে নিতে চায় বাংলার বাঘিনীরা। আমাদের বেশি বেশি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে বড় বড় টিমের সাথে, যারা হচ্ছে আমাদের যে র্যাঙ্কিংয়ে বেশি, ওদের সাথে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ খেলে আমাদের যে অভিজ্ঞতাটা বাড়াতে হবে। সি গ্রুপে তুর্কমেনিস্তান ছাড়া বাহরাইন ও মিয়ানমারের থেকে র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে ছিল বাংলাদেশ, কিন্তু 3 ম্যাচেই বাজিমাত করে জয় নিয়ে মাঠ ছাড়ে আফিদার দল। অধিনায়ক শোনালেন বিহাইন্ড দ্য সিনের গল্প। বাহরাইনের সাথে যখন প্রথম ম্যাচ ছিল তখন আমরা একটু ছিলাম যে ওরাও তো আমাদের থেকে এগিয়ে, আবার কোয়ালিফাই করতে আসি, এখন যদি কিছু হয়ে যায় উল্টোপাল্টা তখন তো ভয় থাকবে, কিন্তু যখন আমরা ওদের সাথে জিতি তারপরে হচ্ছে আরও কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। একের পর এক সাফল্য এনে দিল নিজেদের প্রাপ্যটা বুঝে পাননি ফুটবলাররা। ম্যাচ ফি সহ বেতন বকেয়ার নতুন অভিযোগ সামনে এলো নতুন করে। হ্যাঁ, আমি কিরণ ম্যাডামের সাথে কথা বলেছিলাম তো মায়ানমারের সাথে খেলার পরে, তো ম্যাডাম বলেছে যে ফেডারেশনে এসে উনি এই বিষয়গুলো দেখবে। কোচ বিদ্রোহে অনেক জলঘোলা হয়েছে নারী ফুটবলে। যে কোচের বিপক্ষে বিদ্রোহে নেমেছিলেন 18 ফুটবলার, সেই কোচের অধীনেই এশিয়ান কাপ বাছাইয়ের দুর্দান্ত পারফরমেন্স করেছেন তহুরা। আসলে আমরা যখন মাঠে খেলি এসব মাথায় আসে না। দর্শকের কথাই বলতে গেলে আপনারা দেখছেন নেপালে যখন আমরা খেলছি অনেক দর্শক ছিল, মায়ানমারের সাথে আমরা খেলছি অনেক দর্শক ছিল, তো এগুলা কখনো আউটসাইডে কান দিই না বা এরকম যে প্রভাব ফেলবো কিনা, কিন্তু একটা প্লেয়ারের যে তাহে যে আমার কিভাবে ইমপ্রুভ করতে হবে সবসময় এই চিন্তাধারাটাই তাহে আমাদের মাথায়। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা। টাকার অভাবে নারী ফুটবল দলের উন্নয়ন থেমে যাওয়া এমন ঘটনা বাফুফের বর্তমান কমিটির আমলে হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। 2026 সালের মার্চে অস্ট্রেলিয়ার মিশন এশিয়া কাপ হাতে সময় মাত্র 8 মাস। এশিয়ার জায়ান্ট দেশগুলোকে বিপক্ষে ম্যাচ খেলার জন্য এখন থেকে অর্থ জোগাড় করতে নামছেন বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। টাকার অভাবে বছর দুয়েক আগে মিয়ানমারে অলিম্পিক বাছাই পর্ব খেলতে যেতে পারেনি বিধিবাম সেই মিয়ানমারই এবার ইতিহাস রচনা করল বাংলার বাঘিনীরা। মাঝরাতে তাদের এক পলক দেখার জন্য ফুটবল ক্রেজ প্রমাণ করে এখন আর পিছিয়ে থাকার উপায় নেই। বাফুফে কর্তাদের সংকল্প সাউথ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ার মঞ্চে ভালো করা চাই। টাকার জন্য থেমে যাওয়া আর একবারের জন্য নয়। টাকার জন্য তো আর কিছুই আটকাবে না, কেন ফুটবল জেগে গেছে, স্পন্সরও জেগে যাবে, কাজে কোনো সমস্যা নাই। ঠিক আছে, যেরকম ফুটবল ঘুমায় গেছিল স্পন্সর ঘুমায় গেছিল, ফুটবল জেগে উঠেছে, স্পন্সর জেগে উঠছে, দর্শকও জেগে উঠছে। রাত 3টার সময় এখানে এত কষ্ট করে যাতায়াতের অবস্থা তো বুঝেনি, কত কষ্ট করে এসছে আর কত কষ্ট করে যাবে, কাজে ফাইন্যান্সের আর আমাদের কোনো সমস্যা থাকার কথা না। পিটার বাটলারের হোমওয়ার্ক শুরু। অস্ট্রেলিয়ায় এশিয়া কাপ খেলতে হাতে বাকি মাত্র 8 মাস। জাপান, চীন, সাউথ কোরিয়া, চাইনিজ তাইপে এশিয়ার বিগ ফোরের বিপক্ষে অন্তত কিছু ম্যাচ খেলার পরিকল্পনা। প্রয়োজনে ক্যাম্প করতে চান এসব দেশে। বাফুফেও অর্থ সংস্থানের কাজ শুরু করছে। আমরা ফুললি কমিটেড। অস্ট্রেলিয়ার জন্য আমরা ইনশাল্লাহ একটি প্রপার প্ল্যান করব, খুব শিগগিরই সেটা হবে, এবং প্ল্যান করে আমরা সেটা বাজেট নির্ধারণ করব, এবং সেটা রেইজ করার জন্য মার্কেটিং কমিটির দায়িত্বে যেহেতু আমি আছি, আমার সাধ্যমতো আমি সব কিছু করব। 2022 সালে সাব জয়ের পর এশিয়ায় দুর্দণ্ড প্রতাপে ছোটার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ। এবারও কর্তারা সেই পথে হাঁটলে ভাগ্য পরিবর্তন হবে না দেশের ফুটবলের। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। ইতিহাস রচনা করে নারী ফুটবল দল দেশে ফিরলেও তাদের জন্য বোনাস কিংবা আর্থিক পুরস্কারের ঘোষণা দেয়নি বাফুফে। অথচ দেশের সবশেষ সাফে বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হওয়া ভারতীয় নারী দল পাচ্ছে $50,000 আর্থিক পুরস্কার। দেশের নারী ফুটবলকে এগিয়ে নিতে সর্বোচ্চ বিনিয়োগের কথা বললেও এখনও সেই অর্থ পুরস্কার ঘোষণার কোনো পরিকল্পনা নেই ফেডারেশনের।
দেশের ক্রীড়াঙ্গনের অস্তমিত যাওয়া সূর্যোদয়কে নতুন করে উদয় ঘটিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাই তো রোববার গভীর রাতেও সবটুকু আলো নিজেদের দিকে কেড়ে রাখলেন আফিদা ঋতুপর্ণারা। ইতিহাস রচনার পর প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে অংশগ্রহণ নিশ্চিত করে উপস্থিত হলেন রাজধানীর হাতিরঝিলে। ভক্ত সমর্থকদের সাথে সে মাহেন্দ্রক্ষণ উদযাপন করলেন তারা। যে কোনো অর্জনের পরই মেলে স্বীকৃতি। ফেডারেশন থেকে আসে বোনাস কিংবা অর্থ পুরস্কারের ঘোষণা। দেশে ফেরার পর ইতিহাস রচনাকারী ফুটবলারদের নিয়ে জমকালো সংবর্ধনা দেয় বাফুফে, কিন্তু বোনাসের বিষয়ে এমফিথিয়েটার মঞ্চ থেকে আসেনি কোনো ঘোষণা। অথচ সবশেষ সাফে বাংলাদেশের কাছে খাবি খাওয়া ভারতীয় নারী ফুটবল দল বোনাস পাচ্ছে ডলারে। 2026 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করায় $50,000 পুরস্কার পাচ্ছেন তারা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 62 লাখ টাকার সমান। বিপরীতে লিগহীনভাবে দিন কাটিয়ে বাফুফে ভবনে ক্যাম্প করে যাওয়া এই নারীদের একমাত্র ভরসা সামান্য কিছু সম্মানই। বাফুফে অবশ্য বলছে নারী ফুটবলকে এগিয়ে নিতে সর্বোচ্চ বিনিয়োগে প্রস্তুত তারা। সেই প্রস্তুতি এশিয়ান কাপকে ঘিরেই এরই মধ্যে শুরু হলেও ফুটবলারদের বোনাস নিয়ে এখনই কোনো পরিকল্পনা নেই তাদের। ঘোষণা দেওয়ার পরে কিন্তু আমরা নারী দলের উপরে কি অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট করেছি। আমরা তাদেরকে ইউএই পাঠিয়েছি, আমরা তাদেরকে জর্ডানে পাঠিয়েছি, আমরা তাদের টেকনিক্যাল স্টাফকে এনরিচ করেছি, এই সব কিছু কিন্তু আমরা ইনভেস্ট করেছি। সো আমাদের তো আসলে অর্থের সীমাবদ্ধ আছে। সো এখন আমরা ডেফিনেটলি পুরস্কার আমরা তাদেরকে দিব, অবশ্যই কোনো সন্দেহ নাই। নারী ফুটবলারদের হাত ধরে দেশে ধারাবাহিক সাফল্য এলেও স্বীকৃতি কিংবা বোনাস ঘোষণার আশায় বসে থাকেন না তারা। তাই তো নেপালের টানা দ্বিতীয়বার সাফ জয়ের পর বাফুফের ঘোষিত বকেয়া 1.5 কোটি টাকার অর্থ পুরস্কারের দিকে না তাকিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনার লক্ষ্য তাদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। চলতি বছরের সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। জানা গেছে কাঠমান্ডুতে 6 সেপ্টেম্বর প্রথম এবং দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর। 2টি ম্যাচই অনুষ্ঠিত হবে দশরথ স্টেডিয়ামে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলাতে চেয়েছিল বাফুফে, কিন্তু সেই সময় অধিকাংশ দলই খেলবে বিশ্বকাপ বাছে। এছাড়া অন্য দেশগুলোর প্রতিপক্ষ আগে থেকেই নির্ধারিত। এশিয়ার আরেক দেশের সঙ্গে আলাপ আলোচনা করলেও শেষ পর্যন্ত নেপাল বাংলাদেশের পক্ষে খেলার আগ্রহ প্রকাশ করে। হামজা শমীদের এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ ঢাকায় 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে। হংকংয়ের ফিফা র্যাঙ্কিং 153 উঁচু সারির দলের বিপক্ষে বাংলাদেশ প্রস্তুতি সারবে 173 র্যাঙ্কিংয়ে থাকা নেপাল ম্যাচ দিয়ে। ছোট্ট একটা আপডেট দেবো, তারপর আজকের দিনের অতিথিদেরকে আমন্ত্রণ জানাবো। শ্রীলঙ্কা বাংলাদেশ ওয়ানডে সিরিজের প্রসঙ্গ। সিরিজ নির্ধারণী তৃতীয় এবং শেষ ম্যাচে কাল মুখোমুখি হচ্ছে দুদল। জয় নিশ্চিত সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ। পাল্লেকেলেতে বিকাল 3টায় শুরু হবে এই ম্যাচটি। আমাদের একটা বিগ চান্স, কালকে ম্যাচ জিতলে ইনশাল্লাহ ভালো একটা সিরিজ জিতে হবে। সবার মধ্যে কনফিডেন্স বিল্ড করবে অ্যাগেন। অলমোস্ট আমরা লাস্ট ম্যাচ জিতার পরে এটা বিল্ড করতেছে, সবাই হাসি খুশি আছে। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের কালকে ম্যাচটা জিতার। আমরা আমাদের বেস্টের জন্য ট্রাই করব। ভালো লাগতেছে লাস্ট ম্যাচে যেভাবে মিরাজ ভাই, পাটোয়ারি এন্ড তানভীর অনেক ভালো বোলিং করছে। তো এটা অবশ্যই আমাদের জন্য ভালো। আমরা কথা বলছিলাম আমাদের নারী ফুটবল দলের সাফল্য নিয়ে। আজকে স্টুডিওতে সারপ্রাইজিংলি দুজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমন্ত্রণে সাড়া দিয়েছেন। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্যাপ্টেন আফিদা খন্দকার এবং সেই সঙ্গে আছেন শিউলি আজিম। চলে আসবেন আপনারা, প্লিজ চলে আসবেন। কেমন আছেন আপনারা? এই পাশে আলহামদুলিল্লাহ ভালো আছে। এই পাশে একজন, ওই পাশে একজন বসে পড়বেন। আফিদা, আপনি তো ক্যাপ্টেন, আপনাকে দিয়ে আমি একটা বিষয় শুরু করি। সেটা হচ্ছে আমার কাছে কেন যেন মনে হয়েছে আপনাদের এই টিমের ম্যাক্সিমাম আর্জেন্টিনার সাপোর্টার। কেন বলি আমি? সেটা হচ্ছে আপনারা শেষ ম্যাচে 7 গোল দিলেন, এরপর আর গোল দিলেন না। মানে রেকর্ডটা কি আপনারা ওই যে ব্রাজিলের জন্য রাখতে চেয়েছিলেন যে ওটা ভাঙবেন না, মানে আর গোল দিলেন না কেন? আমি হচ্ছে ব্রাজিলের ফ্যান। আচ্ছা, তো এই প্রশ্নটার উত্তর দেওয়া আমার জন্য খুবই কঠিন। তো আমি বলবো যে আমার কিছু বলার নাই এটাতে। শিউলি, 7 গোলের পরে আর গোল হলো না কেন? মানে আমার যেটা দর্শক হিসেবে মনে হচ্ছিল যে আপনারা মনে হয় যে ওই রেকর্ডটা ব্রাজিলের জন্য রাখতে চাচ্ছিলেন, মানে ওইটা ওভারপাস করতে চাচ্ছিলেন না, এরকম কি ব্যাপার ছিল? এটা আসলে এরকম ব্যাপার না। আমাদের প্লেয়াররা অনেক চেষ্টা করেছে হাফ টাইমের পরেও গোল করার, কিন্তু আসলে হয়নি। আসলে এটা আসলে কি বলবো, ব্রাজিলের আসলে ব্যাড লাক, মানে এরকম হয়ে যায়।
বাট মাশাল্লাহ 7টা গোল আপনারা দিয়েছেন, আমাদেরকে গর্বিত করেছেন, সেজন্য আপনাদের দুজনকে স্পেশালি আপনাদের মাধ্যমে পুরো টিমকে আমরা ধন্যবাদ জানাতে চাই পুরো যমুনা পরিবারের পক্ষ থেকে। তবে একটু সিরিয়াস নোটে যদি জিজ্ঞেস করি, সিরিয়াস নোটে একটা নন সিরিয়াস কোয়েশ্চেন, যখন আপনারা জানলেন যে আপনারা এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করলেন, টিমের মধ্যে সবচেয়ে জোরে চিৎকারটা কে দিয়েছে আর কান্নায় ভেঙে পড়েছিলেন কে, আবেগে? আমরা সবাই খুবই খুশি ছিলাম মায়ানমারকে হারানোর পরে, তো সবাই আনন্দিত ছিল। শিউলির রিয়াকশন কি ছিল এটা জানার পর যে এশিয়ান কাপে কোয়ালিফাই করা হয়েছে? আসলে আমরা ওই অলিম্পিকের যে টেবিল ইয়াটা আর কি পরিসংখ্যান মানে কীভাবে যেভাবে দেখে আর কি, আমরা ওইটা আসলে জানতাম না। আমরা যখন রুমে আসলাম, আসার পরে দেখলাম যে ওয়েট করতেছিল যে বাহরাইন আর তুর্কমেনিস্তানের খেলা শেষ হওয়ার জন্য। তারপর আমরা আসলে মানে ফেসবুকে ওইটা দেখলাম যে আমরা আসলে কোয়ালিফাইড, মানে পরের ম্যাচে আমরা হারি বা জিতি। প্রথম দেখেছে কে আসলে, প্রথম জানলো কে যে আমরা কোয়ালিফাই করেছি, দেন রিয়াকশনটা কি ছিল? আমি মনে হয় কত মিনিটের জন্য দেখলাম ওই এশিয়ান কাপের ওই পেজে মানে দিয়েছিল, ঠিক মনে নেই। রিয়াকশন বলতে ওইভাবে আসলে আমরা দর্শকরা একটা বিষয় কিন্তু বুঝতে পারছেন যে জি গেম খেলে গিয়েছিলাম, এজন্য সবাই টায়ার্ড ছিলাম, এজন্য আর কি দেখা হয় না, কিন্তু পরের দিন সকালবেলা সবাই আর কি বেশি দেখছি আমরা। একটা বিষয় দর্শকরা বুঝবেন যে হাউ মাচ প্রফেশনাল দে আর, অর্থাৎ ওই যে আবেগটাকে কনজিউম করার যে জায়গাটা, তাদের এই রিয়াকশনটা মানে একদম র নিউট্রাল রিয়াকশনটাতে যে ওকে আমরা ম্যাচ খেলার পর টায়ার্ড ছিলাম গিয়েছি, দেন পরের দিন সকালে দেখেছি, সো ইটস এ নর্মাল থিং ফর দেম আসলে। কিন্তু এত বড় একটা অর্জন যেটা বাংলাদেশের কোনো দল ফুটবলে কখনোই আসলে করতে পারেনি। একটু জানতে চাই, আমি শিউলিকেই জিজ্ঞেস করবো, আমি আফিদাকে আরেকটা কোশ্চেন করবো, শিউলিকে জিজ্ঞেস করবো এই যে এই দলটার এমন সাফল্যের যে জায়গাটা, সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা কি মনে হয় এই দলের? শক্তি বলতে আমাদের খেলার যে শক্তি ওইটা, হ্যাঁ, বাংলাদেশ দলের সবচেয়ে বড় স্ট্রেংথ কোনটা? আমার মনে হয় আমাদের মিডফিল্ড এন্ড লেফট সাইড, মিডফিল্ড এবং লেফট সাইড, যেটা ট্যাকটিক্যালি বলেছে। আফিদা, একটু কি মেন্টাল মোটিভেশন কিংবা টিম স্পিরিট, টিম বন্ডিং, এই জায়গা থেকে ক্যাপ্টেন কি কিছু বলবে যে এই দলটার মূল শক্তির উৎসটা আসলে কোথায়, কেন এই দলটা এত ভালো খেলে? আমি বলবো টিম বন্ডিং, কারণ আমাদের টিমের যে বন্ডিং ছিল গোলকিপার থেকে শুরু করে আমরা 23 জন প্লেয়ার সহ কোচিং স্টাফ, তারপরে আমাদের পিছনে যারা অহরহ কাজ করে যাচ্ছে ফুটবল ফেডারেশন, পুরোটা মিলেই আমাদের এই আজকের সাফল্য। পুরোটা মিলে আজকের সাফল্য। আমি আরেকটা কোয়েশ্চেন করবো, তবে তার আগে আমার কাছে একটা টেক্সট এসেছে, আমি একটু সেই টেক্সটটা পড়তে চাই। টেক্সটটা ইতিহাস করে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় নারী ফুটবল দলের জন্য 50 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। এইমাত্র সেই টেক্সটটা আসলে আমি পেয়েছি। মাস্ট বি হ্যাপি আফিদা? একদম ব্রেকিং দিয়ে দিলাম। খুশি হওয়ার কথা, কারণ সংবর্ধনা পেলে সবারই ভালো লাগে, পুরস্কার পেলে সবারই ভালো লাগে, তা আমাদেরও ভালো লাগতেছে শুনে। আফিদারও খুব ভালো লাগছে। শিউলি, আমি তো আফিদাকে জিজ্ঞেস করলাম যে এই দলটার স্ট্রেংথের জায়গা, আপনিও তো একজন প্লেয়ার, আপনার কাছে কখনো মনে হয়েছে যে এই দলটার কিছু ল্যাকিংসের জায়গাটাও আছে যেটা আমরা ওভারকাম করলে আগামীতে আমরা আরো বড় দল হতে পারি? হ্যাঁ, আছে। আমরা যেমন মিয়ানমারের সাথে একটা গোল কনসেপ্ট করেছি, যেটা আসলে আমরা মানে আমরা তো হাইলাইন ডিফেন্ডিং করতেছিলাম, তো ওইটা আমাদের আসলে ডিফেন্ডারদের আরেকটু গতি বাড়ালে আমার মনে হয় ভালো, মানে এটা নিয়ে কোচ কাজ করবে জানি। তারপরেও আমাদের এটা আসলে মনে হয় মানে আলাদা করে যদি আমরা ডিফেন্ডাররা কাজ করি, এক্সট্রা ওয়ার্ক করি, তাহলে সেটা ওভারকাম করা পসিবল। আফিদা, কখনো কি এরকম হয় কোচ পিটার বাটলার এখন অনেক প্রশংসা অনেকে করছেন, কদিন আগে অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তাও হয়েছে, আমি একটু অন আ ফানি নোট জিজ্ঞেস করি, কখনো কি এরকম হয় তিনি তো অন্য দেশের ভাষায় কথা বলেন, এরকম কখনো হয়েছে কারোর সাথে যে কোচ ইনস্ট্রাকশন দিচ্ছেন একটা, বাট উনি হয়তো বা বুঝছেন আর একটা, কাজ করছেন আর একটা উল্টো, তখন আবার কোচ বকা দিচ্ছেন, এরকম কমিউনিকেশনাল গ্যাপ কখনো তৈরি হয় বা আপনারা সামলান কিভাবে তখন সেই সময়টা? মাঝে মাঝে এরকম হয়, কোচ বিশেষ করে আমাদের যে পাসিং যে প্র্যাকটিসটা হয়, উনি কি করে যে উনি একরকম দেখায়, কিন্তু আমরা ওটা করতে পারতেছি কিনা উনি এটা দেখে, আমরা ভুল করতেছি না সঠিক নিয়মে আমাদের মতো করে গুছাই নিচ্ছি কিনা উনি এটা দেখে। মাঠের মধ্যে উনি একরকম দেখাইলো, আমরা ওইটা বুঝতেছি কিনা বা আমাদের মতো করে আমরা ওটা গুছাই নিচ্ছি কিনা উনি এটা দেখে। শিউলি, কখনো এরকম হয়েছে যে কোচ ডেফিনেটলি তিনি ইংরেজিতে কথা বলেন, ইন্টারপ্রিটেশনের অনেকের একটা
কমিউনিকেশনাল গ্যাপের জায়গা থাকতে পারে, কখনো এরকম হয়েছে যে তিনি বলছেন একটা আপনারা বুঝছেন আর একটা, এরকম কখনো কমিউনিকেশন গ্যাপ হয়? না, এরকম খুব কমই হয়, কারণ ফুটবলের যে ভাষা, ফুটবলের ভাষাটাই কিন্তু ইংরেজি। মানে আপনি যাই বলেন, আপনি যদি বলেন পাস, ফুটবলের একটা, হ্যাঁ, আপনি যদি বলেন পেনিট্রেট পাস বা ফাউল, থ্রো, সবই ইংলিশ আসলে, যার কারণে এইরকম আসলে খুব কমই হয়। দর্শক, শিউলি যেটা বোঝাতে যাচ্ছেন যে ফুটবল ইটসেলফ এটা একটা গ্লোবাল গেম এবং সেই গ্লোবাল গেমের একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ থাকে। আমি খালি দেখছিলাম এবং অবাক হচ্ছিলাম যে আমাদের মেয়েরা কতটা ম্যাচিউরড এবং কতটা ম্যাচিউরডলি আসলে বিষয়গুলোকে তারা হ্যান্ডেল করতে পারেন, যে ওই যে গ্লোবাল ল্যাঙ্গুয়েজেই তারা বাদবাকি যত কিছু আছে সব কিছু ওভারকাম করে ফেলেন। আফিদা, বাংলাদেশের এই দলটা আমি একটা রিপোর্ট দেখছিলাম একটু আগে, সেখানে বলা হচ্ছিল আফিদা খন্দকারের দল, অ্যাজ আফিদা ক্যাপ্টেন, আফিদা খন্দকারের দল, আগে বলা হতো সাবিনা খাতুনের দল। এই যে ক্যাপ্টেন্সিটা, আপনার বয়স কত সেটাও আমরা জানি, আপনার কাছে কি কখনো প্রেশার মনে হয় নাকি এটা উল্টো আরো বেশি আপনাকে মোটিভেট করে নিজে ভালো খেলার জন্য, দলটাকে নিয়ে ভালো খেলার জন্য? অবশ্যই এটা মোটিভেট করে, কারণ আমি যদি ভালো খেলি দলও ভালো খেলবে। দলকে কীভাবে ভালো খেলতে হবে সেটা হচ্ছে কোচ অবশ্যই আছে, তারপরেও আমার ব্যক্তিগতভাবে আমি সবাইকে মানে সাহায্য করার চেষ্টা করেছি যে কোনটা করলে ভালো হয়। আপুরা যেহেতু আছে, শিউলি আপুরা, সিনিয়র আপুরা, তো ওনাদের কাছে জিজ্ঞেস করতাম যে কোনটা করলে ভালো হয়, কারণ ওনারা আমার থেকে অভিজ্ঞ অনেক, তো ওনাদের সহযোগিতায় আজকে এত দূর আসতে পারছি। শিউলি আপু, এই যে কথাটা বললো আফিদা, বিং দ্য জুনিয়র প্লেয়ার, শি ইজ দ্য ক্যাপ্টেন, এবং আপনারাও তাকে কোঅপারেট করছেন, আপনারা সিনিয়ররা কি এই ব্যাপারটাতে নিজেদের মধ্যে একটা কোঅর্ডিনেট করেছেন যে আমাদের জুনিয়র প্লেয়ার আফিদা, বাট শি ইজ দ্য ক্যাপ্টেন, তাকে আমাদের কোঅপারেট করা উচিত? আপনাদের ট্যাকটিক্যাল প্ল্যানটা কেমন থাকে সে সময়? আসলে সব কিছুর পরে সবশেষে দেশটাকে আমরা সবাই মিলে রিপ্রেজেন্ট করতেছি, তো এখানে আসলে ক্যাপ্টেন কে ক্যাপ্টেন না এসব নিয়ে আসলে মানে ভাবার সময় নেই। আমাদের সবাই মিলেই আমরা আসলে কাজটা করি। যেমন সে ছোট, কিন্তু আমার প্রায় 10 বছরের ন্যাশনাল টিমে খেলার এক্সপিরিয়েন্স, তো আমি চেষ্টা করি যে আমার জায়গা থেকে টিমকে হেল্প করার, যে মাঠে মাঝে মাঝে কমিউনিকেশন করতে হয়, তো আমার তরফ থেকে আমি চেষ্টা করি যে দেই, মানে যতটুকু আমি অর্জন করেছি সবটুকুই আমি দিই, আসলে আমার টিমমেটদের সাহায্য করি যে এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে। আমাদের একটা খুব স্বল্প সময়ের একটা বিজ্ঞাপন বিরতি আছে, আমরা সেই স্বল্প সময়ের বিজ্ঞাপন বিরতিটা থেকে আসবো। ব্র্যাড ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। শিউলি, আফিদার কোন বিষয়টা সবচাইতে বেশি ভালো লাগে অ্যাজ আ ক্যাপ্টেন? আসলে ও ঠান্ডা, অনেক ঠান্ডা, সেটা আমরা দেখেই বুঝতে পারছি। আর হচ্ছে ওর একটা ভালো গুণ হচ্ছে যে ও ছোট, তারপরে যেহেতু দায়িত্ব পেয়েছে, সে সবসময় আমাকে স্পেশালি আমার কাছ থেকে হচ্ছে সে মতামত নেই যে আপু এটা করলে ভালো হয় বা কি করব, মানে সে আমাদের সেই সম্মানটা করে আর কি, সেই সম্মানটা করে। এবং আমরা এই আলোচনাটা কন্টিনিউ করতে চাই, বাট আনএক্সপেক্টেডলি টেলিভিশনে আমাদের জন্য বরাদ্দ সময়টা শেষ হয়ে গেছে। টেলিভিশন থেকে বিদায় নিচ্ছি, কিন্তু যমুনা টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা সেই আলোচনাটা কন্টিনিউ করতে চাই। দর্শক, স্পোর্টস লাইভ যমুনা টেলিভিশনের পর্দায় যারা দেখছেন তাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা সরাসরি আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে যুক্ত হয়ে যান। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য আসলে খুব নতুন এই কারণটা হচ্ছে টেলিভিশন থেকে বিদায় নিলাম, কিন্তু আমরা স্ট্রিমিংয়ে আছি, লাইভ স্ট্রিমিংয়ে আছি, এবং এক্ষেত্রে আবার নতুন করে পরিচয় করাতে হবে আসলে। লাইভ স্ট্রিমিংয়ে যারা যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে আফিদা খন্দকার আছেন, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, আমাদের সঙ্গে শিউলি আজিম আছেন, বাংলাদেশ টিমের একজন অপরিহার্য সদস্য। আমাদের টেলিভিশনের যে সম্প্রচারটা হয়েছে সেখানে শিউলি বলছিলেন অ্যাজ এ ক্যাপ্টেন আফিদা খুব ঠান্ডা, আফিদাকে তার এই যে কামনেসটা সেটা তার একটা স্ট্রেংথের জায়গা। অ্যাজ এ ক্যাপ্টেন আফিদা, আপনার ফিলোসফিক্যাল জায়গাটা একটু জানতে চাই। আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, আপনি খেলেছেন, এর আগে বয়সভিত্তিক দলেও খেলেছেন, এই দলটাকে নিয়ে আপনার স্বপ্নের জায়গাটা জানতে চাই, যে আফিদা কি স্বপ্ন দেখে, এই দলটা কত দূর পর্যন্ত যাবে, ভিশনটা কোথায়? আমাদের টার্গেট ছিল হচ্ছে প্রথমে সাউথ এশিয়া চ্যাম্পিয়ন হওয়া, তারপরে এশিয়াতে যাওয়া, তারপরে আস্তে আস্তে হচ্ছে অলিম্পিক, এখন যেহেতু সুযোগ আসতেছে অলিম্পিকে কোয়ালিফাই করার বা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার, তো আমরা এটাই চেষ্টা করব যে আস্তে আস্তে আমরা উঠবো, একবারে তো আর ওঠা যায় না, তো আস্তে আস্তে আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করব। আমাদের স্বপ্ন হচ্ছে ওয়ার্ল্ড কাপ। মাশাআল্লাহ। আফিদা যেটা বললেন শিউলি,
এই কথা নিয়ে যখন ধরেন চায়ের দোকানে আড্ডা বসে কিংবা আমরা কোনো পারিবারিক আড্ডায় বসি, একটা কথা কিন্তু আফসোস করি যে আমরা মনে হয় কোনো দিন দেখতে পারবো না যে বাংলাদেশের কোনো একটা দল ওয়ার্ল্ড কাপ খেলেছে। এটা খুব প্র্যাকটিক্যাল বা একটা আমরা ধরে নেই যে 99% সত্য কথা। কিন্তু আপনাদের এই দলটা কিভাবে বিলিভ করে যে বাংলাদেশের এই দলটা বা বাংলাদেশ নারী ফুটবল দল একদিন ওয়ার্ল্ড কাপও খেলতে পারে? কারণ একদম খুব কমন ফিলোসফিক্যাল জায়গা যেটা, সেটা হচ্ছে যে আমরা এই আফসোসটাই করি যে আমরা মনে হয় না কোনোদিন দেখতে পাবো গ্রেটেস্ট শো অন আর্থে বাংলাদেশ খেলছে। বাট আপনারা কেন বিশ্বাস করেন? এটা হচ্ছে আমাদের উইনিং মেন্টালিটি, যেটা আসলে আমরা যখন ছোট থেকে ফুটবলটা খেলা শুরু করেছি তখন থেকে আসলে আমরা তো ধাপে ধাপে অনেক কোচ পেয়েছি। তো আমাদের সেই কোচদের থেকে আমাদের আসলে এই জিনিসটা পাওয়া যে আমরা যদি চাই, মানে আমরা যদি খেলতে চাই তাহলে সম্ভব। মানে এই বিশ্বাসটাই আসলে আমাদের, মানে আমার মনে হয় যে এই সফলতাগুলো আমাদের এনে দিচ্ছে। বিশ্বাসটা, আত্মবিশ্বাসের যে জায়গাটা। আফিদা, কোচ পিটার বাটলারকে নিয়ে একটু জিজ্ঞেস করতে চাই। এর আগে আমরা সবাই জানি কি হয়েছে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, বাট টেকনিক্যালি আপনি তো এর আগেও অনেক লোকাল কোচের আন্ডারেও খেলেছেন, ছোটন স্যারের আন্ডারেও খেলেছেন। পিটার বাটলার কোন বিষয়টা তাকে আলাদা করে অন্য সবার চাইতে? মানে প্রত্যেকের একটা আলাদা বৈশিষ্ট্যের জায়গা থাকে না, পিটার বাটলার কোন দিক থেকে আলাদা অন্য সবার চাইতে? স্যার অনেক ঠান্ডা মাথায় কাজ করে, উনি হচ্ছে রাগারাগি কম করে, আর উনি হচ্ছে ডিসিপ্লিন ওয়েতে কাজটা খুব পছন্দ করে। আমরা যদি কোনো ভুল করি তো উনি আমাদেরকে ভুলটা ধরায় দেয়, সাথে সাথেই ধরায় দেয়। তো আমরা হয়তো তখন মন খারাপ করি, কিন্তু পরে গিয়ে বুঝতে পারি যে না, আসলে স্যার ঠিক বলছে, যে যখনকার ভুল তখনই ধরায় দিলে আমাদের জন্যই ভালো। তো স্যারের এই দিকগুলো খুব ভালো লাগে আমার। আফিদা, আপনি তো অ্যাজ আ ক্যাপ্টেন, একটা ক্যাপ্টেনকে কিন্তু অনেক কিছু সামলাতে হয়। আপনি যেমন দল সামলান মাঠে, মাঠের বাইরে, আবার প্রেস মিডিয়াও হ্যান্ডেল করতে হয়। মাশাআল্লাহ, আপনি এত সুন্দর করে কথা বলেন। এটা কি আপনি আলাদা করে প্র্যাকটিস করেন? মানে ম্যাচে যেরকম প্র্যাকটিস করেন, কথা বলাটাও কি প্র্যাকটিস করেন? আমি জানি না কীরকম কথা বলি, আমার বাবা বলে যে তুমি এখনও ভালো করে কথা বলতে পারো না, তোমাকে আরও শিখতে হবে কথা বলা। শিউলি, যে কোয়েশ্চেনটা আমি আফিদাকে করছিলাম যে কোচ পিটার বাটলারের স্ট্র্যাটেজিক্যাল জায়গা, আমি একটু টিমের অন্যান্য স্টাফদের সম্পর্কে জানতে চাই। ডেফিনেটলি কোচই তো, কোচ সর্বেসর্বা থাকেন, কিন্তু কোচের সাথেও অ্যাসিস্ট্যান্ট কোচ থাকেন, টেকনিক্যাল ডিরেক্টরস থাকেন, অ্যানালিস্ট থাকেন। এই টোটাল টিম ওয়ার্কটা আপনাদের দলে কেমন, বা স্পেসিফিক কোনো নাম কি মেনশন করতে চান যে এই দলটাকে অনেক ভালো বোঝেন তারা বা আরও বেশি মোটিভেট করেন? এন্টায়ার কোচিং স্টাফ সম্পর্কে জানতে চাই। আছেন, উনি হচ্ছে মাহমুদা অনন্যা, উনি হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ। মানে উনি হচ্ছে আমাদের সবসময় মোটিভেট করেন, টিমের মধ্যে বন্ডিং তৈরি করার চেষ্টা করেন, যেটা আসলে আমাদের ইন্সপায়ার করে। ওকে, ইন্সপিরেশনের যে জায়গাটা, সেই জায়গাটা জানতে পারলাম শিউলির কাছ থেকে। আফিদা, নেক্সট সামনে তো এশিয়ান কাপের জায়গা আছে, আপনারা কি এক্সপেক্ট করছেন যে বিফোর দ্যাট? ডেফিনেটলি একটা কথা সবসময় বলা হয় যে বড় বড় দলগুলোর এগেনস্টে যদি আপনি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারেন, যদি সেই জায়গাটা এনশিওর করা যায়, সেটা অবশ্যই একটা দলকে মানসিকভাবে টেকনিক্যালি চাঙ্গা করে। এই জায়গাগুলো একটা তো ডেফিনেটলি আপনাদের চাওয়ার জায়গা আছে, রাইট? অবশ্যই। আমরা এই কোয়ালিফাই রাউন্ড খেলতে যাওয়ার আগে জর্ডান আর ইন্দোনেশিয়ার সাথে খেলাটা আমাদের খুবই কাজে দিয়েছে, কারণ ওদের সাথে খেলে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে যে আমরা যত উপরের র্যাঙ্কিংয়ে হোক না কেন তাদের সাথে আমরা খেলতে পারবো। এই জন্য মায়ানমারের সাথে আমরা ফুল স্পিড দিয়ে আমাদের ভয় মুক্ত হয়ে আমরা খেলেছি। এখন হচ্ছে এশিয়ান কাপে যে বড় বড় টিমগুলো আছে, জাপান, চায়না, তাদের সাথে জানি না গ্রুপে কিভাবে টিম পড়বে, কিন্তু তার আগে আমরা ফেডারেশনের কাছে চাইবো যে হচ্ছে ওই সমমানের টিমগুলোর সাথে যেন আমরা ফ্রেন্ডলি খেলতে পারি এই মাঝখানে যে ফিফা উইন্ডোগুলো আছে। শিউলি, আমি জানি না যে আমাদের সবার প্রিয় তাবিদ ভাই এই শোটা এই মুহূর্তে দেখছেন কিনা, যদি দেখেন তারপরেও সাহস নিয়ে একটা কোয়েশ্চেন করতে চাই। ধরেন আগামীকালকে সকালে ঘুম থেকে উঠে শিউলি দেখলো যে শিউলি বাফুফের প্রেসিডেন্ট হয়ে গেছে, সবকিছু বাদ দেন, মানে একদম আমি কাল্পনিকই ধরে নিচ্ছি, শিউলি দেখলো যে শিউলি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হয়ে গেছে। শিউলির মাথায় কোন জিনিসটা আছে যে জিনিসটা আসলে বাংলাদেশের ফুটবলের জন্য বেটার, যেটা শিউলি হয়তো বা করতো বা করতে চায়? আসলে ওই জায়গাটা অনেক কঠিন জায়গা, ডেফিনেটলি কঠিন, সব কিছু মেনটেন করতে হয়। তারপরেও উনি হচ্ছে যে জিনিসগুলো করতেছেন আমাদের, এই যেমন 2 মাস পর পর ফ্রেন্ডলি ম্যাচ আমরা খেলতে পারতেছি, মানে উনি ওনার জায়গা থেকে চেষ্টা করতেছেন। তারপরেও আমি
মানে উনার জায়গায় আসলে যাওয়া কখনো পসিবল না, এটা আমি কল্পনাতেও বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ডিংটা একটা রিব্র্যান্ডিং হয়েছে আসলে। যারা কাজ করছেন তাদের মধ্যে আমাদের সবার প্রিয় তাবিদ ভাই আছেন, ফাহাদ করিম ভাই আছেন, প্রত্যেকের কাছে আমাদের কৃতজ্ঞতার জায়গাটা অবশ্যই আছে। বাট তারপরে শিউরের তো নিশ্চয়ই কিছু চাওয়ার জায়গা আছে, বলার আছে। সেটা হচ্ছে যে আমরা অনূর্ধ্ব 16 কোয়ালিফাই করার পরে আমাদের হচ্ছে জাপান, কোরিয়া, তারপর আরও অনেক দেশের সাথে আমাদের হচ্ছে অনেকগুলো ফ্রেন্ডলি ম্যাচ মানে প্র্যাকটিস ম্যাচ হচ্ছে মানে খেলা হয়েছিল। তো আমরা আশা করব যে অস্ট্রেলিয়ায় কোয়ালিফাই রাউন্ড মানে খেলতে যাওয়ার আগে ওই কঠিন দলগুলোর সাথে যদি আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি তাহলে আমরা আমাদের আসলে ইমপ্রুভমেন্ট মানে কি করা লাগবে, মানে আমাদের ল্যাকিংসগুলো কি সেগুলো মানে বুঝতে পারবো এবং আমাদের উন্নতি করতে পারবো। আশা করছি সেই জায়গাটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সচেষ্ট হবে। কয়েকটা কোয়েশ্চেন এসেছে আফিদা, আমি একটা কোয়েশ্চেন একটু পড়তে চাই। সেটা হচ্ছে এর আগে যখন একটা বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহের সময় সোশ্যাল মিডিয়া বলি কিংবা অফলাইনে বলি, দর্শকদের একটা বড় অংশ আপনাদের এগেইনস্টে ছিল, অনেক কিছু কথাবার্তা হয়েছে। ওই কঠিন সময়গুলো আসলে আপনারা কিভাবে সামাল দিয়েছেন, এবং আপনি পরবর্তী সময় যখন ক্যাপ্টেন ডিক্লেয়ার্ড হয়েছেন, কিভাবে আপনি আপনার দলকে ঠিক রেখেছেন, কিভাবে নিজেকে ঠিক রেখেছেন, এই গল্পটা জানতে চাই। মানুষ অনেক কিছু বলবে, মানুষের কথায় কান দেওয়া যাবে না, এটাই হচ্ছে আসল মন্ত্র। তো আশপাশ থেকে অনেকে অনেক কিছু বলছে, অনেক কিছুই মানে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু ওগুলাতে কান দিলে তো আর হবে না। আমার যেটা লক্ষ্য, আমি সেই লক্ষ্যেই কাজ করে যাব। অনেক বাধা আসবে, অনেক বিপদ আসবে, ওগুলোকে অতিক্রম করেই হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আর তিনি যদি সাথে থাকেন তাহলে সব বিপদ বাধা মুক্ত হয়ে লক্ষ্যে পৌঁছানো যাবে ইনশাআল্লাহ। শিউলি, অ্যাজ আ সিনিয়র প্লেয়ার কিছু কি বলার আছে? যে এই সময়টা তো অবশ্যই কঠিন ছিল, রাইট? দেখা যাচ্ছে যে দেশের মানুষের একটা অংশ আপনাদের এগেইনস্টে, সোশ্যাল মিডিয়া অনেক বুলিং আসছে, অনেক কিছু আসছে। আফিদাও বয়সে অনেক ইয়াং, ক্যাপ্টেন্সি পেয়েছে। এই সময়টা আসলে কিভাবে আপনারা সংঘবদ্ধ ছিলেন, বা কিভাবে আপনাদের আউটসাইড দ্য ফিল্ড স্ট্র্যাটেজি কেমন ছিল? আমাদের যে টিমটা, আমরা হচ্ছে প্রায় 16 সাল থেকে হচ্ছে এই যে সারা বছরের যে ক্যাম্প, আমরা কিন্তু তখন থেকে হচ্ছে একসাথে আছি। তো আমাদের টিমের একটা বন্ডিং আছে। তো আমি এত কিছু নিয়ে এখন আর কিছু বলতে চাই না, তবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বিদ্রোহী বলেন আর বা আফিদাদের একটা বলেন, মানে যারা যেটাই করেছে, তবে সবাই দেশের স্বার্থে, দেশের ভালোর জন্যই করেছে, দেশের ফুটবলের ভালোর জন্যই করেছে। ওকে, পরিস্থিতি একটু সিরিয়াস হয়ে গেছে, এবার একটু পরিস্থিতিটা হালকা করি। আমরা অনেক সময় এই যে 2 জন করে গ্রুপ করে করে ফুটবল খেলি না, মানে মজার ছলে দেখা যায় যে 2 জন 2 ভার্সেস 2 ফুটবল ম্যাচ হয়। আফিদার যদি এরকম কোনো দিন বাছাই করতে হয়, সেটা ইন্টারন্যাশনাল হোক, ন্যাশনাল হোক, যে কোনো মেল ফুটবলার যার সাথে 2 ভার্সেস 2 কম্পিটিশনে আপনি আপনার টিম পার্টনার হিসেবে চাইবেন, কাকে চাইবেন? আমি নেইমারকে চাইবো। নেইমারকে চাইবে আফিদা? কেন নেইমারকে? কেন, সেটা কি কারণটা কি ব্রাজিলের সাপোর্টারের জন্য? আমি নেইমারের ভক্ত। আফিদা নেইমারের ভক্ত, ওকে, ঠিক আছে, আমরা সেটা জানতে পারলাম। শিউলি, 2 ভার্সেস 2 যদি হয় এরকম, সেক্ষেত্রে পার্টনার কাকে চাইবেন? ওয়ান এন্ড অনলি নেইমার জুনিয়র। আচ্ছা, এখন 2 জনে যদি নেইমারকে চায়, তাহলে পরে আমি টিমটা কিভাবে করব? তাহলে তো 2 পাশ থেকে ভাগ করে নেইমারকে তারপর নিতে হবে। আপনাদের টিমে কি ব্রাজিলের সাপোর্টার বেশি? মানে এই ডিবেটটা কেমন হয় ব্রাজিল আর্জেন্টিনা? আমি ব্রাজিলিয়ান সাপোর্টার না, আমি স্প্যানিশ। ওকে, তবে আমার নেইমারকে ভালো লাগে আর ওর স্কিল আমার খুব পছন্দ। ওকে, কখনো আপনাদের টিমের মধ্যে এই ডিবেটগুলো হয় ইন্টারন্যাশনাল ফুটবলার নিয়ে? যেমন কেউ হয়তো বা বার্সেলোনার সাপোর্ট করে, কেউ রিয়াল মাদ্রিদের সাপোর্ট করে, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল। এই ডিবেটগুলো আপনাদের টিমের মধ্যেও হয়? এটা ওয়ার্ল্ড কাপের সময় হয়। 2022 সালে যে ওয়ার্ল্ড কাপটা হলো, তখন হচ্ছে আমরা কয়েকজন ব্রাজিল, কয়েকজন আর্জেন্টিনা, যে ফাইনাল খেলার সময় আমরা হচ্ছে ফ্রান্সের সাপোর্ট, ওরা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্ট। ওরা আমাদেরকে বলতেছে যে হচ্ছে ব্রাজিল থেকে ফ্রান্সে চলে আসছে, এগুলো নিয়ে আর কি একটু হাসি ঠাট্টা হয়। ওকে শিউলি, আমরা আলোচনাটা কন্টিনিউ করছি, আমাদের সময় আসলে হাতে খুব বেশি বাকি নাই। নিজের কোন স্কিলটার ইমপ্রুভমেন্ট আপনি করতে চান অ্যাজ আ প্লেয়ার সামনের দিনগুলোতে? ডেফিনেটলি আপগ্রেডেশনের তো কোনো শেষ নাই। আপনি আপনার নিজের কোন স্কিলটা, যেটা মনে হয় যে এখন আপনি ওইভাবে রপ্ত করতে পারেন নাই, অথবা আছে, সেটাকে আরও আপনি শার্প করতে চান?
আমি আমার ওভারল্যাপিংটা একটু বাড়াইতে চাই আর কি। ওভারল্যাপিংটা আপনি বাড়াতে চান। ওকে, আফিদা অ্যাজ আ প্লেয়ার নিজের কোন জায়গাটা উন্নতি করতে চান? আপনার কাছে মনে হয় যে আরও টপ লেভেলে যদি খেলতে চান তাহলে এই জায়গাটা উন্নতি করা প্রয়োজন? যেহেতু আমি ডিফেন্স খেলি, ডিফেন্সের হচ্ছে স্লাইডিং মারাটা খুবই জরুরি, যেটা আমি পারি না, ওটা আমি শেখার চেষ্টা করতেছি। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন আপনি মানে এই প্রসঙ্গ ধরেই বলি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যারা ডিফেন্ড করে, হ্যাঁ মানে যারা ডিফেন্ডার থাকে তাদের একটা বৈশিষ্ট্যের জায়গা থাকে, সেই বৈশিষ্ট্যটা এরকম থাকে মানে একটা ভেঙে চুরে ফেলবে, আসবে, স্লাইড মারবো। আমরা বলিউডের একটা সিনেমাতে দেখেছিলাম, যদিও হকি নিয়েছিল সিনেমাটা, বাট সেখানেও ডিফেন্ডারের কাছে ইনস্ট্রাকশন ছিল যে ওর হাত পা ভেঙে দেওয়ার জন্য। বাট আফিদার মতো এরকম ঠান্ডা মাথার মানুষ কিভাবে ডিফেন্ডার হয়? মানে কিভাবে সেটা মানে মাঠে যখন নামে তখন ওই অ্যাগ্রেশনটা কিভাবে আসে? আমি জানি না মাঠে কিভাবে খেলি, এটা আমি বলতে পারতেছি না। ওটা বলতে পারছেন, ওটা মাথায় নামলে পরেই হয়। শিউলি, ডিফেন্ডাররা মাঠের মধ্যে আসলে কনভারসেশনটা কি করে? মানে যখন বল ডিফেন্ডারদের কাছে নাই, বল যখন সামনের দিকে, তখন কনভারসেশনটা কি হয় ডিফেন্ডারদের মধ্যে? আপনি কি কথা বলেন তখন একজন আরেকজনের সাথে? মানে তখন কনভারসেশনটা কেমন হয়? হয় টিম শেপ আপ, এটাই তো। তারপরে ম্যান টু ম্যান মার্ক, আমার সাইড থেকে ম্যান অন্যদিকে যাইতেছে অপোনেন্ট, আমি ডেকে বলতেছি যে ম্যান যাইতেছে, মানে এইভাবে আমরা এক একজনকে ডেকে কথা বলে খেলি। একদম ওই কমিউনিকেশনটা বা কনভারসেশনটা আসলে ওই জায়গাটাতে হয় একদম। আফিদা, সামনের দিনগুলো তো ডেফিনেটলি কঠিন এবং এশিয়ান পর্যায়ে খেলার জন্য প্রিপারেশনের কথা আপনি বলছেন যে প্রিপারেশনটাও খুব গুরুত্বপূর্ণ। আপনার কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জগুলো কি কি মনে হয় এই সময়টাতে? চ্যালেঞ্জ হচ্ছে আমাদের মাঠের সমস্যা খুব। আমাদের হয় একবার বসুন্ধরা এরেনায় যেতে হয়, নয় ন্যাশনাল স্টেডিয়ামে। নির্দিষ্ট একটা মাঠ হলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয় যে আমরা সকালে এখানে ট্রেনিং করতেছি, আমাদের রেস্টেরও একটা ব্যাপার আছে যে বসুন্ধরাতে প্র্যাকটিসে গেলে আস্তে আস্তে লেট হয়ে যায়, রেস্ট হয় না ভালো। তো আমাদের মাঠটা সবচেয়ে বেশি দরকার। আর আমাদের জিমের ভেতরে হচ্ছে ইকুইপমেন্টস নাই সেরকম, যেটা আমাদের দরকার, তো ওগুলা খুবই দরকার আমাদের। শিউলি কি কিছু অ্যাড করতে চান যে এই সময় চ্যালেঞ্জগুলো কি? কারণ টপ লেভেলে খেলতে চাইলে ডেফিনেটলি ফ্যাসিলিটিস বিল্ড আপ থেকে শুরু করে মেন্টালিও বুস্ট আপ হওয়ার একটা ব্যাপার আছে। সো এই জায়গাটা কোঅর্ডিনেটিভ জায়গাটা কেমন হওয়া উচিত বলে মনে করেন, বা সামনের দিনের চ্যালেঞ্জগুলো কি কি? জিমের ইকুইপমেন্ট আসলে আফিদা তো বললই, তবে আমাদের কোচ জিম নিয়ে খুব মানে ওনার হচ্ছে কোর, তারপর মানে ওয়েট নিয়ে উনি আসলে কাজে বেশি পছন্দ করেন না। উনি আমাদের একজন জিম ট্রেনার আছেন, উনি আসলে ওনার মতো করাই, আমরা ওগুলোই আসলে করি। আর আমাদের লাগবে, এখন আমরা লাগবে বললে তো আর হবে না, কোচ যদি না করায় তাহলে তো আমরা করতে পারবো না। কোচের রিকোয়ারমেন্টের জায়গা থাকে। কোচ যদি বলে যে আমাদের এই এই ইকুইপমেন্টগুলো আমাদের লাগবে, তবে হয়তো মানে আর ওটা যদি দেয়ও, কোচ যদি না করে আমরা তো করতে পারবো না। এক্স্যাক্টলি। আপনাদের টিমটা নিয়ে সবার একটা খুব প্রশংসার জায়গা থাকে, এটা যে কোনো অ্যাথলেটের জন্য আদর্শের একটা বিষয়, সেটা হচ্ছে ডিসিপ্লিনড। আপনাদের টিমটা অনেক ডিসিপ্লিন, বাইরে কিন্তু এটার একটা প্রশংসার জায়গা আছে এবং প্রায়ই দেখা যায় যে বড় বড় টিমগুলোতে, ইভেন ক্রিকেট, আমি নিজে যেহেতু ক্রিকেটের সঙ্গে জড়িত আছি, আমরাও এক্সাম্পল দিই ক্লাব পর্যায়ের টিমগুলোকে যে আমাদের মেয়েরা কতটা ডিসিপ্লিন, তাদের লাইফস্টাইল কতটা ডিসিপ্লিন। এই ব্যাপারে কি কিছু বলবেন যে আপনাদের এই যে ডিসিপ্লিনের জায়গাটা? দেখুন, মাঝখানে অনেক ঝামেলা হয়ে গেছে, ওইটা আসলে এখন বললেও আসলে শেষ হবে না, যাক। তবে আমরা সেই 16 সাল থেকে, আপনারা জানেন কি না জানি না, তবে আমরা হচ্ছে সেই 16 সাল থেকে ডিসিপ্লিনের ভিতরেই থাকি। যেমন আমরা ফোন পেতাম 6 মাস পরে পরে একদিন, সেটা আপনি কিরণ ম্যাডামের সাথে কথা বললে হয়তো বুঝতে পারবেন। তারপরে ওইখান থেকে সেটা আস্তে আস্তে অবশ্য মানে কমে গেছে, তারপর 1 মাসে আসছে। তারপর ডিসিপ্লিনের জায়গা থেকে যদি বলি, যেমন আমরা কিন্তু 6 মাস শুধু আলু খেয়েছি। শুধু আলু? হ্যাঁ, আমরা রাতেও ভাত পাইনি, দুপুরেও ভাত পাইনি, শুধু আলু খেয়েছি। মানে এতটাই আমরা ডিসিপ্লিনের ভিতরে ছিলাম। আর হার্ডওয়ার্ক তো করেছি, নিশ্চয়ই সেই হার্ডওয়ার্ক ডিসিপ্লিন ছিল বিধায় আজকের এই সাফল্য, আজকের এই সাফল্যের জায়গায়। আফিদা, শেষের দিকে একটু জানতে চাই, বাংলাদেশের প্লেয়াররা ইন্টারন্যাশনাল লিগে খেলার ব্যাপারে, এটা আমরা কিন্তু আমাদের মেয়েদেরকে নিয়ে স্বপ্ন দেখি যে আমাদের মেয়েরা ইন্টারন্যাশনাল লিগেও পার্টিসিপেট করবে।
আপনি কতটা আশাবাদী যে ফ্রিকোয়েন্টলি বাংলাদেশের মেয়েরা ইন্টারন্যাশনাল লিগগুলোতে কল আপ পাবে বা তাদের ওই জায়গাটা থাকবে? আমরা যত বেশি বেশি ম্যাচ খেলবো, অন্যান্য টিমের কোচরা তারপরে অন্যান্য টিমগুলা হচ্ছে আমাদের খেলা দেখবে, তাহলে হচ্ছে তখন হচ্ছে সুযোগটা তৈরি হয়। আমাদের তো আগে সেরকম সুযোগ ছিল না ম্যাচ খেলার, এই জন্য হচ্ছে আমাদের আপুরা ওইভাবে সুযোগ পায়নি। এখন যেহেতু আমাদের প্রেসিডেন্ট স্যার উনি আমাদেরকে সুযোগটা করে দিচ্ছেন, প্রায় প্রত্যেকটা টুর্নামেন্টেই হচ্ছে আমরা খেলতেছি, ফিফা উইন্ডোতে খেলতেছি বড় বড় দেশের সাথে। তো মাঝখানে শুনেছিলাম যে হচ্ছে জর্ডান থেকে হচ্ছে ঋতু আপু, মনিকা আপু ওনাদের কথা হচ্ছে। তো যত আমরা বেশি ম্যাচ খেলবো তত এই সুযোগটা আমাদের জন্য আসবে, যত ম্যাচ খেলবে তত সুযোগটা আসবে। শিউলি, এরকম কোনো প্রতিপক্ষ আছে যে প্রতিপক্ষটা একটু বেশি প্রিয়, মানে যে প্রতিপক্ষের সাথে গোল দিলে একটু বেশি ভালো লাগে, এরকম কোনো প্রতিপক্ষ আছে? না না, এছাড়া যেমন ক্রিকেটে বাংলাদেশের যেটা হয়, বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে জিতলে পরে একটু বেশি ভালো লাগে, বা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কম্পিট করতে একটু বেশি ভালো লাগে। ফুটবলে এরকম কোনো প্রতিপক্ষ আছে যে বেশি মজা লাগে গোল দিলে? সেটা হচ্ছে আমরা পাকিস্তানের এগেইনস্টে খেললে একটু সেলিব্রেট বেশি করি। আচ্ছা, আফিদা, কোনো বিশেষ কারণ আছে এটা? বিশেষ কারণ নাই, এটা পাকিস্তানের সাথে যেহেতু আমাদের একটু ঝামেলা চলে, ওদের সাথে বেশি ফাইট হয়, এই জন্য হয়তো। ইন্ডিয়ার সাথে যখন খেলি আমরা তখন ইন্ডিয়ার সাথে খেলতে নাওয়াডেজ তো দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ওই পাশ থেকে অনেক বেশি মাত্রায় ট্রলিং এর শিকার হতে হয়। সো এগুলোর কি কখনো রিপ্লাই দিতে মন চায় যে মাঠে রিপ্লাই দিয়ে দিব গোল দিয়ে? মাঠে যে অপোনেন্টই আসুক না কেন তার সাথে ফাইট করতে হবে, আর সেটা যদি ইন্ডিয়া হয় সেটা আরও বেশি ফাইট করতে মন চায় যে না, ওরা আমাদের থেকে দেশ অনেক বড়, অনেক কিছুতে এগিয়ে আছে, অনেক ফ্যাসিলিটিস আছে ওদের, কিন্তু আমাদের কিছুই নাই। কিন্তু আমরা মাঠে খেলে দেখাই দিব ওদেরকে যে আমাদের কিছু না থাকলেও আমরা পারি। মাঠে খেলে দেখাই দেবো, মানে কথা হবে সব গোলে, মুখে কোনো কথা নাই, কিবোর্ডে কোনো কথা নাই, কথা হবে গোলে। শেষের দিকে চলে আসছি, কোনো মোটিভেশনাল রিচুয়াল আছে ম্যাচের আগে যেটা আপনারা করেন আপনাদের দলে? মানে একটা ম্যাচের নামার আগে অনেকের অনেক ধরনের বিষয় থাকে না, যে কেউ হয়তো বা প্রার্থনা করেন, কেউ হয়তো বা, যেমন একটা কথা সবসময় বলা হয় যে পরীক্ষার আগে ডিম খেয়ে গেলে নাকি গোল্লা পায় বা 00 পায়। এরকম কোনো রিচুয়াল কি আছে আপনাদের দলে যে ম্যাচের আগে এই কাজটা আপনারা করেনি নিজেদেরকে মোটিভেটেড রাখার জন্য? শিউলিকে দিয়ে শুরু করি, পরে আফিদের কাছে যাব। আপনার মাঠে নামার আগে একটা দোয়া পড়া হয়, যেটা হচ্ছে যারা মুসলিম তারা মানে মানে আপনাদের মতো কি সূরা, মানে সূরা কালাম পড়ে। আমরা যারা খ্রিস্টান আছে আমাদের মতো আমরা প্রার্থনা করি, যারা হিন্দু আছে মানে সবাই সবার মতো আর কি, সৃষ্টিকর্তা, মানে ওই প্রার্থনাটা শেষ করে তারপরে মাঠে নামে আর কি। আফিদা, এরকম কোনো মাঠে নামার আগে কোনো রিচুয়াল আছে যেটা করতেই হয় বা করেন মোটিভেশন পাওয়ার জন্য? আমি হচ্ছে খেলতে যাওয়ার আগে রুম থেকে যখন বের হই তখন হচ্ছে আমার আম্মু আমাকে কয়েকটা সূরা, দোয়া এগুলো শিখিয়ে দিয়েছে, তো ওগুলো পড়ে তারপরে আমি যাই। আর হচ্ছে আমাদের মৌসুমী আপু ছিল, উনি আমাকে বলেছিল যে গাড়িতে হচ্ছে আস্তাগফিরুল্লাহ পড়বা আর হচ্ছে দোয়া ইউনুস পড়বা, তো আমি ওইগুলাই পড়তে পড়তে যাই। আর খেলতে নামার আগে তো সবাই যে যার ধর্মে দোয়া করি, আল্লাহকে স্মরণ করে তারপরে মাঠে নামি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমি আসলে এই জায়গাটাতে তাদের এই যে সরলতার জায়গা, সারল্যের জায়গা, কিন্তু মাঠে নামার পর কিন্তু সবাই যথেষ্ট প্রফেশনাল থাকে, যথেষ্ট প্রফেশনালি সবাই বিষয়গুলোকে হ্যান্ডেল করে। সর্বশেষ কোয়েশ্চেন দুইজনের জন্য। আফিদা, আপনি বাংলাদেশের ক্যাপ্টেন, আপনার কাছে পরে আসবো। শিউলি, আপনার কাছে আসবো। দেশবাসীর কাছে কি বলতে চান? আপনারা একটা অনেক বড় অর্জন এনে দিয়েছেন। সর্বশেষ যদি কোনো কিছু বলার থাকে, ডেফিনেটলি দেশবাসী আপনাদের জন্য দোয়া করবে, সামনে বড় কম্পিটিশন আছে, বাট এই অর্জনের পর নিশ্চয়ই আপনাদের ভেতরে কোনো কথা আছে যেটা দেশবাসীর কাছে বলতে চান। একটা কথা হচ্ছে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা প্লেয়ারদের ভুল বুঝবেন না, আর হচ্ছে প্লেয়ারদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। আর আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমরা প্লেয়াররা দেশের কখনোই ক্ষতি চাই না, সবসময় দেশের মঙ্গল চাই, সবসময় দেশের মঙ্গল চাই। আফিদা, ক্যাপ্টেন, বাংলাদেশ ক্যাপ্টেন, এই মুহূর্তে স্টেজ ইজ ইয়োর্স। ওই ক্যামেরার দিকে দর্শকরা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে।
আমাদের দেশে কি হয়, যখন ভালো করে তখন হচ্ছে সবাই বাহবা দেয়, কিন্তু যখন খারাপ করে তখন সবাই কথা শোনাইতে কেউ ছাড়ে না। কিন্তু মানুষটা খারাপ কেন করতেছে আমরা এটা না দেখে হচ্ছে সবসময় উল্টাপাল্টা কথা বলি। তা আমরা এটা জানার চেষ্টা করি এখন থেকে যে সে কেন খারাপ খেলতেছে বা তার কেন ভুল হয়েছে, তার ভুলটা আমরা ধরাই দিয়ে তাকে যেন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই করার জন্য আমি বলবো দেশবাসীকে, যারা ফ্যান আছে ফুটবলের, তারা সবসময় যেভাবে সাপোর্ট করে গেছেন ওইভাবে সাপোর্ট করে যাবেন আমাদেরকে। আর আমরা যেন আপনাদের মুখ আরও উজ্জ্বল করতে পারি, দেশের মুখ যেন আরও উজ্জ্বল করতে পারি, সেই দোয়া করি। অসংখ্য ধন্যবাদ আফিদা, অসংখ্য ধন্যবাদ শিউলি। আমার কাছে মনে হয় শেষে বেশ একটু ইমোশনালও হয়ে গেছে। মানে আমাদের আলোচনা অনেক কিছু ছিল, শুরুতে ফান ছিল, মাঝখানে একটু সিরিয়াস আলোচনা করছি, এখন আবার একটু ইমোশনাল আলোচনা করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যেভাবে আমাদেরকে গর্বিত করেছেন, আশা করব ব্যক্তিগত জায়গা থেকে আশা করব আরও বেশি গর্বিত করবেন আমাদের সবাইকে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে যমুনা টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। এখানে বিদায় নিচ্ছে আজকে দুইজন স্পেশাল গেস্টকে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আশা করছি আমাদের সোসাইটির কাছে, আমাদের ফুটবল ফ্র্যাটার্নিটির কাছে, আমাদের সমগ্র ক্রীড়াঙ্গনের কাছে বেশ কিছু বার্তা আমরা এখান থেকে দিতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।